Bismillahirrahmanirrahim. I'm Chaudhry Abdullah Qasid. I'm an organizational development and organizational performance management consultant, and at the same time, I also consider myself to be an advisor for life, career, and business. So most of the time, আমি career এবং business নিয়ে অনেক videos করে থাকি, but also a lot of videos I do on life. Life বলতে it can be videos about anything, whatever is going on around us. এবং লাইফের থেকে বিভিন্ন লেসন্স রিয়েলাইজেশনস যেগুলো আমরা পাই এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং অন্যদের কি ঘটছে না ঘটছে সেই অবজারভেশন থেকে কি মানে জানছি কি শিখছি কি উপলব্ধি করছি সেগুলো অনেক সময় শেয়ার করতে ভালো লাগে অ্যান্ড রিসেন্টলি আমার কাছে খুব ভালো লাগছে টু শেয়ার অ্যাবাউট মাই ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং ডে টু ডে আপডেটস ইটস লাইক ফেসবুকে রিটার্ন পোস্ট যেরকম দেই বিভিন্ন জিনিস হচ্ছে দেখছি সেই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মনে হয় যে রিটার্ন পোস্টের সাথে সাথে ভিডিওতে বলতে পারলেও ভালো লাগে আর আমার আসলে ফেসবুকে ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই এত সুন্দরভাবে ইউ রেসপন্ড টু মাই পোস্টস অ্যান্ড সো মেনি পিপল কমেন্টস দেয় এবং ভালো মন্দ হোয়াট এভার এক্সপিরিয়েন্সেস দ্যাট আই এম হ্যাভিং এটা শেয়ার করার সাথে সাথে দ্য অ্যামাউন্ট অফ ওভারওয়েলমিং লাভ সাপোর্ট রেসপেক্ট এবং এনকারেজমেন্ট এবং মরাল সাপোর্ট আমি পেয়ে থাকি এটা সত্যিই বলার মতো না আমি আই এম ওভারওয়েলমড ওভারজয়েড অ্যান্ড কী বলবো মানে আপ্লুত ফিল করি আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড হাম্বলড যে আপনারা সময় বের করে আমাকে এনকারেজমেন্ট দেন আমাকে স্ট্রেংথ দেন আমাকে সাহস দেন আমার সাথে ওপিনিয়ন্স শেয়ার করেন এবং যার কারণে আই লাভ অল মাই অডিয়েন্স অ্যান্ড অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস এবং আমি ফিল করি যে আপনারা সবাই আমার চারিপাশে বসে আছেন এবং আই ফিল লাইক আমি যখন ভিডিও করছি কথা বলছি আই ফিল লাইক আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি সামনাসামনি ইন্টারাকশন করছি সেই জন্য আমার কাছে কথা বলতে খুব ভালো লাগে এবং আপনাদের সাথে দিনে কি হলো না হলো এই ঘটনাগুলো শেয়ার করতে মানে একেবারেই মনে হয় না যে আমি একটা পাবলিক ডোমেইনে কথা বলছি ফিল লাইক আই এম জাস্ট টকিং টু এভরিওয়ান ভেরি ক্লোজ টু মি বিকজ আসলে যারা অনেক ক্লোজ হওয়ার কথা অনেক সময় অনেক ক্লোজ মানুষ যতটুকু না এনকারেজমেন্ট বা মানে মরাল সাপোর্ট দিয়ে থাকে আমি আপনাদের সবার থেকে আরও বেশি মরাল সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট অনেক ক্ষেত্রে পেয়ে থাকি তো যার কারণে আপনাদের সবার সাথে ইন্টারাকশন করতে খুবই ভালো লাগে তো সেই ট্রেডিশনটা মেনটেন করেই আমি আজকের কথা বলতে চাচ্ছি আজকে হচ্ছে 27 জানুয়ারি 2025 তো আজকের দিনের কি হলো না হলো সেগুলোর আমি কথা বলতে চাই এবং সেটা থেকে আবার কি থটস অ্যারাইজ করলো কি লার্নিং কি রিয়েলাইজেশন সেগুলো কিছু কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি তো প্রথম যে ঘটনাটা বলতে হচ্ছে যে মানে দিনটা শুরু হয় 8টা সাড়ে 8টার দিকে কল আসে ইউনাইটেড হসপিটাল থেকে যেখানে আমার মা এখন আছে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তো সেখান থেকে কল আসে যে আমার মায়ের প্লেটলেট লাগবে আহ, একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয় যে 8 তারিখে আমার মায়ের প্রচণ্ড হাই ডায়াবেটিস হয়ে ডায়াবেটিক কিটোসিস অ্যাটাক হয় তাকে আমরা ইয়েতে নিয়ে যাই এমার্জেন্সিতে সেখান থেকে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং তার পরের দিন তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে আমরা সিসিইউতে মুভ করি সেই সময় থেকে এখন পর্যন্ত সে সিসিইউতে আছে মাঝখানে মানে দু একদিনের মধ্যে একটা এনজিওগ্রাম চেষ্টা হয় যেটা ফেইলড হয় এটা মানে ইট ডিডন্ট ওয়ার্ক আউট তারপরে তার 2-3 দিন পরে আবার এনজিওগ্রাম এবং রিং বসানো যেটা এনজিওপ্লাস্টি বলে সেটাও করা হয় তো সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে এবং হার্টের ফাংশনিংটা মাসাল্লাহ অনেকখানি ইমপ্রুভ করেছে কিন্তু ওই হাই ডায়াবেটিসের কারণে অন্যান্য ভ্যারিয়াস কমপ্লিকেশনস আমার হয়েছে এবং সেগুলো আসলে কোনো কোনো কমপ্লিকেশনস একটু বেটার হচ্ছে কোনো কোনো কমপ্লিকেশন দেখা যায় 2-3 দিন পর পর একটা নতুন কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে বা পুরনো কোনো একটা কমপ্লিকেশন যেটা আবার কমে গিয়েছিল সেটা দেখা যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে তো ওইটাই একটা একটা প্রচণ্ড মেন্টাল ট্রমা চলছে এবং এগুলো সব হতে হতে আম্মুর এরকম হওয়ার 2-3 দিনের মধ্যেই 11 তারিখে আবার আমার বাবারও হার্ট অ্যাটাক হয় এবং তাকেও আমরা ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই সেখানে তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয় এবং সেখানেও তার একটা এনজিওগ্রাম হয়েছিল যেটা ফেলিয়ার হয় ইট ডিডন্ট ওয়ার্ক আউট এবং তাকে প্রায় 15 দিন ট্রিটমেন্ট করার পরে এখন বাসায় আসতে দেওয়া হয়েছে 2 দিন হলো কিন্তু তার হয়তো মাল্টিপল স্টেন্টিং করা লাগবে অথবা ওপেন হার্ট সার্জারি করা লাগবে এবং এগুলো হয়তো আরও 2-3 সপ্তাহ পরে করা হবে তো ওই স্ট্রেস এবং টেনশনটা তো রয়েইছে আর এদিকে প্রতিদিন দেখা যায় যে আমার মানে মায়ের ব্যাপারটা আম্মুর ব্যাপারটা যে
কোনো না কোনো একটা একদিন দুদিন মনে হয় যে একটু মানে শান্তি পাচ্ছি, থিংস আর গেটিং বেটার, তারপরেই একটা নতুন কোনো একটা প্রবলেম আবার চলে আসে। তো রিসেন্টলি গত কয়েকদিন থেকে খুব সিরিয়াস একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে আম্মুর ব্লাডের প্লেটলেটের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে, এবং যার কারণে গতকাল অনেক রাতেও আমাদেরকে একটা ওষুধ এনে দিতে বলা হলো যেটাতে প্লেটলেট কাউন্ট নাকি বাড়ে। তো অনেক কষ্টে সেই ওষুধটা খুঁজে বের করে এনে দিয়ে আসলাম ইউনাইটেড হসপিটালে। রাত তখন 12টা 12:30 বাজে। কিন্তু মানে আই রিয়েলি থট দ্যাট হয়তো এতে কিছুটা প্রবলেম সলভ হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। এবং আজকে সকালবেলা ফোন আসলো যখন, যে ব্লাড প্লেটলেট লাগবে, এবং আসলে একাধিক, একজন হলে হবে না, আমাদের অ্যাটলিস্ট মিনিমাম 2 থেকে 4 জনের প্লেটলেট সংগ্রহ করতে হবে। তো সেই থেকে শুরু হয়ে গেল মানে একটা প্যানিক সিচুয়েশন। এবং আমি আহ, তখনই আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, এবং আই হ্যাভ টু থ্যাংক এভরিবডি। এই পোস্টটা মানে করার কিছুক্ষণের মধ্যেই সো মেনি পিপল স্টার্টেড মেসেজিং মি, কমেন্টসে, ইনবক্সে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, ফোন করা শুরু করলো। এবং মানে সত্যি বলার মতো না, মানে আমি কি বলবো, আলহামদুলিল্লাহ, দ্য লাভ অ্যান্ড দ্য রেসপেক্ট দ্যাট আই ওয়াজ শাওয়ার্ড উইথ বলার মতো না। থ্যাংক ইউ সো মাচ। আই ওয়ান্ট টু take this opportunity to thank everybody who reached out to me. এবং সকাল 10টার ভিতরে আমি আলহামদুলিল্লাহ আমার এরিয়ার মধ্যে নিকেতনেই আমি আমার এনএসইউর এক ছোটো ভাইকে পেলাম, যে ব্লাড গ্রুপ ম্যাচ হয়ে গেল। এবং আমার বাসায় দুজন কেয়ারটেকারের একজন, হি অলসো হ্যাজ দ্য সেম ব্লাড গ্রুপ, তো আমারও সেম ব্লাড গ্রুপ। তো আমরা 3জন মিলে গেলাম। তো আমার কোনো ধারণা ছিল না যে আসলে প্লেটলেটের মানে কালেকশন প্রসেসটা যে এত কমপ্লিকেটেড। সাধারণত মানে এক সময় তো ছিল যে শুধু রক্তের গ্রুপটা ম্যাচ করলেই রক্ত দিয়ে দেওয়া যেত। তারপরে হলো যে না, শুধু রক্তের গ্রুপ ম্যাচ করলে হয় না, রক্তের গ্রুপের মধ্যে আবার কিছু জিনিস ক্রস চেকিং করতে হয়, কারণ শুধু ব্লাড গ্রুপ ছাড়াও আরও অন্যান্য অনেকগুলো প্যারামিটার্স আছে যেগুলো ম্যাচ হতে হবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু প্লেটলেট সংগ্রহ করার জন্য আবার এখন এফারেসিস নাকি যে একটা প্রসেস, সেখানে যেটা হয় যে মানুষের রক্তটাকে বের করে, যে ডোনার তার রক্তটাকে এরকম একটু মোটা পাইপ এবং একটু মোটা সুই আছে, সেটা থেকে রক্তটাকে বের করে একটা ছোট লাগে ডায়ালাইসিস মেশিনের মতো ওটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে মানে প্লেটলেটটাকে এক্সট্র্যাক্ট করে ব্লাডটাকে সার্কুলেট করে আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, along with some স্যালাইন। তো এই স্যালাইনের সাথে আরও কিছু ওষুধ টষুধ মিশ্রিত থাকে। তো এটা মানে একটা অভিনব পদ্ধতি। এখান থেকে হচ্ছে যে ব্লাডের হাইয়েস্ট প্লেটলেট এক্সট্রাকশনটা করা যায়। তো আহ, মানে এইটা করার জন্য যেটা প্রয়োজন আবার সেটা হচ্ছে যে একটু মোটা রগ লাগবে, এবং সেটা সবার থাকে না। আমরা যে সকালবেলা 3জন গেলাম, আমি, আমার কেয়ারটেকার এবং সাথে যে এনএসইউ ছোট ভাই, কারুরই ওই ভেইন ম্যাচ হলো না, মানে রিকোয়ার্ড গার্থ অফ ভেইন আমরা পেলাম না। তো আমাদের 3জন বাদ। আর এটাও একটা ইনফরমেশন আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, যে ফর দ্য ফার্স্ট টাইম জানতে পারলাম যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার নাকি রক্ত দিতে পারে না। এবং আমার মানে দ্য মোমেন্ট শুনলো যে আমি আমার মায়ের জন্য রক্ত দিতে চাচ্ছি, আমাকে বলে দেওয়া হলো যে এটা পসিবল হবে না, মানে ভেইন পাওয়া যায় নাই। এটা তো একদিকে মানে ভালো ইন আ সেন্স, বিকজ যদি পাওয়া যেত আর আমি দিতে মানে কোনো কারণে পারছি না বা নেওয়া হলো না, এটা এটা খুব খারাপ লাগতো। তো ঠিক আছে, হলো না। তো আমরা ইমিডিয়েটলি প্যানিক শুরু হয়ে গেল। তো আমরা আরও মানুষকে ফোন করা শুরু করলাম। আহ, অনেক মানুষ মেসেজ করছে, তাদেরকে রিপ্লাই করা শুরু করলাম। এবং সেই সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত আমরা প্রায় বিকেল মানে দুপুর 2:30 পৌনে 3টা পর্যন্ত আমরা প্রায় 15 জনের মতো পোটেনশিয়াল ডোনারকে আনতে পারলাম। তাদের সবার ভেইন চেক করে মাত্র 5জন পাওয়া গেল, যাদের ভেইন অ্যাকচুয়ালি মানে সুটেবল ফর ইনসার্শন অফ দ্যাট বিগ এ নিডল। তো সেই 5জনের ভিতর থেকে দেখা গেল যে মাত্র 3জনের প্লেটলেট আসলে মানে ক্রস চেকিং করে ম্যাচ হয়েছে। তো তাহলে বুঝেন যে 3টা ব্যাগ অফ প্লেটলেট কালেক্ট করার জন্য সকাল থেকে
কত কষ্ট করে আমাদের 15 জন ডোনারকে একসাথে করে তাদের মানে আগে রগের সাইজ চেক করতে হলো, যাদেরগুলো ম্যাচ করলো তাদের রক্ত মানে নেওয়ার জন্য আমরা রেডি হলাম। তো ফাইনালি একজন ফ্রেন্ডেই মাই ভেরি গুড ফ্রেন্ড ইউনিভার্সিটির আরিফ, ও রক্ত দিল আহ, এবং প্লেটলেট দিল, এবং প্লেটলেট দেওয়ার জন্য সে টেস্টিংয়ের জন্য রক্ত দিল এক বেলায়। 2-3 ঘন্টা পরে সে আবার এসে 2 ঘন্টা ধরে ওই মেশিনটার সাথে কানেক্টেড হয়ে থাকলো। তো আই ট্রাই টু গিভ হিম কোম্পানি, আমরা একসাথে কথা টথা বলে সময়টা কাটালাম। কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এত যে কমপ্লিকেটেড একটা প্রসেস, মানে এই প্লেটলেট এক্সট্রাকশন, এটা আমার কোনো আইডিয়াই ছিল না। এবং মানে আমি শুধু চিন্তা করছি যে অন্যদের কি হয়, যাদের হয়তো ঢাকার বাইরে থেকে আসছে, এবং হতে পারে যে তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য এত কানেকশনস বা এত রিচ নেই যে এতগুলো মানুষকে তারা এত তাড়াতাড়ি জোগাড় করতে পারবে। তো সেই ক্ষেত্রে তাহলে মানে সেই মানুষগুলোর কি হয়? এবং ফর দ্যাট ম্যাটার, এখানে আমার মার শরীর খারাপ, আমার বাবার শরীর খারাপ, আমরা দৌড়াদৌড়ি করছি, আমরা এই কমিউনিকেশনগুলো করছি। কিন্তু আমি, আমার ছোট ভাই, আমরা যদি মানে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ি যেখানে আমাদের ব্লাড লাগবে, তখন হুজ গোয়িং টু ডু অল দিস রানিং অ্যারাউন্ড? তো কেন মানে জিনিসগুলো আমাদের দেশে এত কমপ্লিকেটেড, আমি এটা বুঝতে পারি না। এবং এখানে একটা মানে হসপিটালে যে ব্লাড ব্যাংক থাকে, সেখানকার ব্লাড ব্যবহার করা যায় না, কারণ এখানে লাইভ ব্লাড বের করে ওই মেশিন থেকে প্লেটলেট টেনে বের করে আবার এটা ফেরত দিয়ে দেওয়া হয়, এবং 3-4 দিনের বেশি ব্লাড ব্যাংকের ব্লাড আসলে কার্যকরীও হয় না। সো কি বলবো, মানে সব কিছু মিলিয়ে একটার পর একটার পর একটা নতুন 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 চ্যালেঞ্জ আসতেই থাকে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। একটা চ্যালেঞ্জ আসছে, হিট করছে, ওটা চলে যেতে যেতে না যেতেই আরও বড় একটা চ্যালেঞ্জ চলে আসছে। জোয়ার আসে যখন, তখন ঢেউগুলো ঠিক এরকমভাবে বিহেভ করতে থাকে। সো মানে যতটুকু পারছি কোপ করছি, বাট অনেক সময়ই মানে হিমশিম খেয়ে যাচ্ছি, এবং মনে মানে অনেক সময় মানে ব্রেভ থাকার চেষ্টা করছি, ফেইথ রাখার চেষ্টা করছি, না ইনশাল্লাহ সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু রিয়েলি যখন একটার পর একটা অবস্টেকেল আসতেই থাকে, তখন মাথা কাজ করে না। এবং কখনো কখনো তখন হয়তো কিছু চিন্তা আসে, যেটা হয়তো স্রষ্টা, ক্রিয়েটর, অলমাইটি আল্লাহ মানে হয়তো ব্যাপারটাতে একটু রেগেও যেতে পারেন, হয়তো একটু ডিসপ্লিজড হন। কারণ মানে দে এক্সপেক্ট যে আমরা সবসময় থ্যাঙ্কফুল হব, আমরা গ্রেটফুল হব। কিন্তু রিয়েল লাইফে আসলে অনেক 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 সিচুয়েশন আসে যেখানে এত থ্যাঙ্কফুলও আবার থাকা যায় না, এতটা গ্রেটফুলও আবার সবসময় থাকা পসিবল হয় না। বাট আনফর্চুনেটলি এটা একটা লেসন মানে অফ লাইফ, যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে আমার মনে হয় একটা মেজর লেসন অফ লাইফ হচ্ছে যে লাইফ আপনাকে যথেষ্ট পরিমাণে নাকানি চোখানি খাওয়াতে পারে, লাইফ আপনাকে যথেষ্ট ট্রিপস দিতে পারে, হার্ডলস দিতে পারে, কিন্তু আমাদেরকে আসলে ঘুরিয়ে পেঁচিয়ে উই হ্যাভ টু এমব্রেস লাইফ, আমাদেরকে থ্যাঙ্কফুল হতেই হবে। এবং মানে যত খারাপ সিচুয়েশনই যাক না কেন, অলওয়েজ চিন্তা করতে হবে যে এটা আরও অনেক খারাপ হওয়ার সুযোগ আছে, আরও অনেক খারাপ হতে পারতো, হয়নি। তো অলওয়েজ গ্লাসটাকে হাফ ফুল হাফ এমটির মধ্যে, গ্লাসটাকে হাফ ফুল চিন্তা করে কথাবার্তা আমাদেরকে বলতে হবে, কমিউনিকেট করতে হবে উইথ দ্য ডিভাইন পাওয়ার্স। মেবি তাতে কিছুটা বেনিফিট আসতে পারে। তো দেখা যাক এখন কি হয়। আমরা সবাই খুব টেনশনের মধ্যে আছি। সিটি স্ক্যান হয়েছে আমার মায়ের, তারপরে ব্লাড প্লেটলেটগুলো এখন ইনজেক্ট করা হয়েছে রাতের বেলা। কালকে আমরা বুঝতে পারবো যে মানে ফলাফলটা কি দাঁড়াচ্ছে। কিন্তু বললাম না যে কোনো একটা জিনিস যখন হয়েও যায়, তখনও আসলে নিশ্চিন্ত ফিল করার এখন আর অবকাশ নেই। আর ভালো লাগে না, ভয় লাগে নিশ্চিন্ত ফিল করতে। খুশি হতে ভয় লাগে, একটু আনন্দ পেতে ভয় লাগে, একটু মানে মনটা লাইট হার্টেড করতে ভয় লাগে। সারাক্ষণই মনে হতে থাকে যে এই বুঝি আরেকটা নতুন কোনো প্রবলেম আসছে, এই বুঝি একটা নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে। তো এটাই একটা কথা আমার মানে লাইফের একটা উপলব্ধি, যেটা সেটা হলো যে প্রবলেমগুলো আসলে অনেক সময় মনে হয় সলিউশন বোধহয় এখানে, কিন্তু আমরা যখন সলিউশন পর্যন্ত যাই, দেখা যায় সলিউশনটা আরেকটু দূরে চলে গেছে। আমরা আরও দূরে ওখানে যাই, সলিউশনটা আরও দূরে চলে গেছে। সলিউশনটা অনেকটা মরিচিকার মতো, সলিউশন ইজ লাইক মিরাজ। এবং মানে
দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এরকম ৫ বার ১০ বার ডিলে হওয়ার পরে গিয়ে একটা কিছু হচ্ছে, যেই সময় হওয়ার কথা অনেক সময় তার কয়েক মাস পরে, অনেক সময় তার ১-২ বছর পরে গিয়ে একটা জিনিস ঘটছে। তো সেটা আসলে খুবই একটা কষ্টের ব্যাপার, বাট দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। এটা আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এইটাই আমার একটা ফিলিং হয়েছে যে আমরা যখন এক্সপেক্ট করি যে একটা প্রবলেমের সলিউশন হাতে চলে আসছে, ওই সময় খুব কমই হয় যে প্রবলেমের সলিউশন হয়। সো নিজের মধ্যে সেই রেজিলিয়েন্সটা তৈরি করে রাখতে হবে, সেই ধৈর্য থাকতে হবে, সেই মেন্টাল স্ট্রেংথটা থাকতে হবে যে নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং অন ইন মাই লাইফ, আমাকে ধরে নিতে হবে যে এটা একটা সলিউশন আছে। সলিউশন ঘটানোর জন্য যা যা করণীয় করতে হবে, যা যা করণীয় তার বাইরে গিয়েও মানে যা করতে পারার কথা না সেরকমও করতে হবে। তো মানে পুশ থাকতে হবে প্রচণ্ড রকমভাবে, কিন্তু তারপরেও মানে অনেক কিছু আছে লাইফে যেটা আসলে কোনো প্রেডিকশন করা যায় না, এবং এটা কি মানে কি হতে যাচ্ছে এটা আসলে বলা যায় না। তো দ্যাট ইজ কাইন্ড অফ দ্য সিচুয়েশন ওয়্যার উই আর ইন। অ্যান্ড মানে ডিরাইভেশন যেটা সেটা হচ্ছে ওইটাই আর কি, যে প্রবলেমের কোনো শেষ নেই, প্রবলেম নতুন নতুন আসতেই থাকে। দ্য মোমেন্ট ইউ ফিল দ্যাট প্রবলেমগুলো অনেক দূর সলভ হয়ে যাচ্ছে, নতুন প্রবলেম চলে আসে। সো কোনো কোনো সময় মনে হয় যে শকর আমি অবশ্যই করব, কিন্তু খুব একটা মেবি হ্যাপি হওয়ার বোধহয় অনুভূতি নেই ফ্রম দ্য ইউনিভার্স। এবং এটা আসলে অনেকের ক্ষেত্রেই এটা, তার মধ্যেও আনন্দ ফুর্তি খুঁজে নিতে পারতে হবে, তা না হলে তো আসলে মানুষ বাঁচতেই পারার কথা না। তো এগুলোই ছিল আমার থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর টুডে, অ্যান্ড আমি সবার সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য দোয়া করেন, সো দ্যাট এই যে একটা অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, এটা যাতে তাড়াতাড়ি শেষ করে উই ক্যান গেট অন টু দি আদার সাইড অ্যান্ড হোপফুলি হ্যাভ আ মাচ হ্যাপিয়ার, বেটার, মোর সাকসেসফুল লাইফ অ্যাহেড। তো এই বলে আমি আর ফার্দার সময় নিব না অডিয়েন্সের এবং আপনাদের। আহ, আমি এখন আমার এই ভিডিওটি সমাপ্তি টানছি। আর সবাইকে আমার অন্যান্য সব ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছি, অ্যান্ড এটাই, সবাই দোয়া করি যাতে সহজে যাতে মানুষ অসুস্থ না হয়, কারণ হলে যে কত ভোগান্তি বলার মতো না। আর যখন বাবা মা ফ্যামিলির মধ্যে দুইজন একই সাথে সিসিউতে আছে, মানে বলার মতো না, ইটস জাস্ট টু মাচ। এটা আমার ভাইয়ের উপর আমার উপরে প্রেশারটা অতিরিক্ত অতিরিক্ত বেশি, কিছু করার নাই, কোপ করতে হবে, দ্যাটস অল দ্যাট উই ক্যান সে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওর মধ্যে যা আলোচনা হয়েছে, কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে, এবং দোয়া করছি যাতে আপনাদের সাথে আবার আরও অনেক বেশি ইন্টারাকশন হয় ইন দ্য ডেজ দ্যাটস কামিং আপ অ্যাহেড। এই বলে আমি আজকের সেশনটা আমি এখানে কনক্লুড করছি। থ্যাংক ইউ।